নবম পে স্কেলের পূর্ণাঙ্গ গেজেট অবশেষে প্রকাশ। ডিসেম্বর থেকেই শুরু হচ্ছে নতুন বেতন কাঠামোর কার্যক্রম। বেসিক বৃদ্ধি, ভাতা সংস্কার থেকে ইনক্রিমেন্ট, সবকিছুতেই এসেছে বড় পরিবর্তন। কর্মচারীদের জীবনে স্বস্তির নিঃশ্বাস। প্রিয় সরকারি চাকুরিজীবী মহোদয়গণ, নবম পে স্কেলের আপডেট সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দেন। নবম পে স্কেলের পূর্ণাঙ্গ গেজেট আজ প্রকাশ পেল। যমুনায় বৈঠকে প্রধান উপদেষ্টা সরাসরি ঘোষণা দিলেন, এবার আর কোনো খসড়া নয়, কোনো সংশোধন নয়, এটি সম্পূর্ণ চূড়ান্ত। ডিসেম্বর থেকেই নতুন বেতন কাঠামোর সব কার্যক্রম শুরু হতে চলেছে, আর এর মাধ্যমে শেষ হল দীর্ঘ অপেক্ষা আর অনিশ্চয়তার সময়। এই গেজেটে অন্তর্ভুক্ত হয়েছে কয়েকটি যুগান্তকারী পরিবর্তন: বেসিক বেতনে উল্লেখযোগ্য বৃদ্ধি, ভাতা কাঠামোর পুনর্গঠন এবং ইনক্রিমেন্ট ব্যবস্থায় বড় ধরনের উন্নয়ন। মূল লক্ষ্য বর্তমান মূল্যস্ফীতি, পারিবারিক ব্যয় এবং জীবনযাত্রার মান বিবেচনায় এনে একটি আরও ভারসাম্যপূর্ণ, আধুনিক ও বাস্তবসম্মত বেতন কাঠামো তৈরি করা। নতুন পে স্কেলের সবচেয়ে যে দিকটি প্রথমে চোখে পড়ে তা হল বেসিক বেতনের ব্যাপক পুনর্গঠন। দীর্ঘদিন ধরে যে বিষয়টি নিয়ে আলোচনা চলছিল, জুনিয়র গ্রেডের কর্মচারীদের বেতন বাড়ানোর প্রয়োজন, সেটি এবার বাস্তবরূপ পেয়েছে। বেসিকের বৃদ্ধি নিম্ন গ্রেডের সবচেয়ে বেশি, কারণ মূল্যস্ফীতি সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে এই শ্রেণীর ওপর। যে কর্মচারীরা আগে ন্যূনতম বেসিক পেতেন, তারা নতুন স্কেলে আরও উন্নত বেসিক পাচ্ছেন, এবং এটি শুধু তাদের মাসিক আয় বাড়ছে না, পেনশন হিসেবেও বড় পরিবর্তন আসছে। মধ্যগ্রেড এবং সিনিয়র গ্রেডেও বেসিকের পরিমাণ পুনর্গঠন করা হয়েছে এমনভাবে যাতে গ্রেডের পার্থক্য বজায় থাকে কিন্তু বৈষম্য কমে। বিশেষ করে যারা দীর্ঘ সময় ধরে একই গ্রেডে চাকরি করছেন, তাদের বোঝা কমানোর জন্য ইনক্রিমেন্ট ব্যবস্থায় আনা হয়েছে বড় পরিবর্তন। আগে যেখানে ইনক্রিমেন্ট নির্দিষ্ট হারে সীমিত ছিল, নতুন কাঠামোতে তা হয়েছে আরও বিস্তৃত, আরও বাস্তবায়নযোগ্য। এই পে স্কেলের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হল ভাতা পুনর্গঠন। দীর্ঘদিন ধরে অভিযোগ ছিল বাড়ি ভাড়া ভাতা, মেডিকেল ভাতা ও কনভেন্স ভাতা বাস্তব খরচের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। নতুন গেজেটে প্রতিটি ভাতায় যুক্ত করা হয়েছে যৌক্তিকতা, বাস্তবতার নিরিখে নতুন হার নির্ধারণ করা হয়েছে। মহানগর, জেলা ও উপজেলা ৩ স্তরে আলাদা হিসেব করা হয়েছে যাতে জীবনযাত্রার ব্যয়ের ভিন্নতা প্রতিফলিত হয়। উদাহরণ হিসেবে বলা যায়, যারা ঢাকায় চাকরি করেন তাদের পরিবহন ও বাসা ভাড়ার খরচ যে অনেক বেশি, তা বিবেচনায় রেখে তাদের ভাতা কাঠামো আরও উন্নত করা হয়েছে। একইভাবে মফস্বলে যারা কর্মরত, তাদের জন্যও ভাতা পুনর্বিন্যাস করা হয়েছে যেন তারা সঠিক সুবিধা পান। প্রধান উপদেষ্টা সাম্প্রতিক বক্তব্যে স্পষ্ট, এই কাঠামো শুধু বেতন বাড়ানোর জন্য তৈরি হয়নি, এটি তৈরি হয়েছে একটি দীর্ঘমেয়াদী আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করতে। সরকারি চাকুরিজীবীরা যাতে মানসিকভাবে স্বস্তি নিয়ে দায়িত্ব পালন করতে পারেন, সেদিকেও গুরুত্ব দেওয়া হয়েছে। তাই বেতন স্লিপে যে পরিবর্তন আসছে, তা শুধু সংখ্যা বাড়া নয়, বরং একটি নতুন বাস্তবতা তৈরি করা। নতুন স্কেল বাস্তবায়নের ফলে যে বিষয়টি সবচেয়ে বেশি প্রভাব ফেলবে তা হল কর্মচারীদের মাসিক হিসাব। বেসিক বাড়ায় সরাসরি পেনশন, গ্র্যাচুইটি ও অন্যান্য অবসরত্ব সুবিধাও বাড়বে। সরকারি কর্মচারীদের মধ্যে যারা পেনশনের দিকে অগ্রসর হচ্ছেন, তাদের জন্য এটি বড় সুবিধা, আর যারা নতুন যোগদান করেছেন, তাদের জন্য এটি দীর্ঘমেয়াদী চাকরি জীবনে বড় আর্থিক সুরক্ষা এনে দেবে। এবার আসা যাক পদোন্নতির সঙ্গে সম্পর্কিত পরিবর্তনে। আগে অনেক ক্ষেত্রে দেখা যেত পদোন্নতি পেলেও বেতন বৃদ্ধির পরিমাণ খুব বেশি হতো না। নতুন স্কেলে প্রতিটি গ্রেডের মধ্যে ব্যবধান এমনভাবে রাখা হয়েছে যাতে পদোন্নতির পর বেতনে একটি স্পষ্ট পার্থক্য দেখা যায়। এটি কর্মচারীদের মধ্যে কর্মস্পৃহা বাড়ানোর জন্য অত্যন্ত প্রয়োজনীয় ছিল, এবং নতুন কাঠামোতে সেই বিষয়টির অগ্রাধিকার পেয়েছে। প্রধান উপদেষ্টার বক্তব্য অনুযায়ী, এই গেজেট প্রকাশের মাধ্যমে নতুন পে স্কেল স্থায়ীভাবে কার্যকর করার পাশাপাশি মনিটরিং ব্যবস্থাকেও আরও শক্তিশালী করা হবে। ভবিষ্যতে বেতন কাঠামো বাস্তবে কেমন কাজ করছে, কোথায় সংশোধনের প্রয়োজন হতে পারে, তা পর্যবেক্ষণ করা হবে নিয়মিত। তবে এখন যা প্রকাশ হয়েছে তা সম্পূর্ণ এবং তাৎক্ষণিক বাস্তবায়নের জন্য প্রস্তুত। নতুন ভাতা কাঠামোর একটি গুরুত্বপূর্ণ দিক হল কর্মচারীদের পরিবারের খরচ বিবেচনায় এনে বিশেষ ভাতা অন্তর্ভুক্ত করা হয়েছে। বিশেষ করে যাদের সন্তানের শিক্ষা, চিকিৎসা বা আবাসন খরচ বেশি, তারা নতুন কাঠামোতে অতিরিক্ত সুবিধা পাবেন। আগে এগুলো আলাদা আলাদা নির্দেশনায় নির্ধারিত থাকলেও এখন গেজেটেই পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে। এই কাঠামোতে আরেকটি উল্লেখযোগ্য দিক হল টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল ক্যাডারের মধ্যে বেতন ব্যবধান কমানো।
অনেক বছর ধরে টেকনিক্যাল ক্যাডারের বেতন ছিল কিছু ক্ষেত্রে বেশি, কিন্তু নন টেকনিক্যাল ক্যাডারে কর্মরত বিপুল সংখ্যক কর্মচারী দীর্ঘদিন ধরে বৈষম্যের অভিযোগ তুলছিলেন। নতুন স্কিলে এ ব্যবধান কমিয়ে আরও ভারসাম্য আনা হয়েছে, যা প্রশাসনিক সমন্বয়েও বড় ইতিবাচক প্রভাব ফেলবে। অনেকের প্রশ্ন ছিল, এই পে স্কেলে কি অ্যারিয়ার দেওয়া হবে? গেলে স্পষ্ট উল্লেখ করা হয়েছে, প্রাথমিকভাবে অ্যারিয়ার বিবেচনা করা হচ্ছে না। প্রথমে বেতন কাঠামো স্থিতিশীল করা হবে, তারপর প্রয়োজনে পরবর্তী পর্যালোচনায় এ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। তবে কর্মচারীদের মূল লক্ষ্য নতুন বেতন পাওয়া, তা ডিসেম্বর থেকেই বাস্তবে রূপ নিচ্ছে। নতুন স্কেল বাস্তবায়ন মানে সরকারি ব্যয় কিছুটা বাড়বে, কিন্তু অর্থনীতি বিশেষজ্ঞদের মতে এটি দেশের অভ্যন্তরীণ বাজারে বড় ইতিবাচক প্রভাব ফেলবে। কর্মচারীদের ক্রয় ক্ষমতা বাড়লে বাজারে টাকার সঞ্চালন বাড়বে, আর তা অর্থনীতিকে আরও সক্রিয় করবে। অর্থাৎ এটি শুধু সরকারি চাকরিজীবীদের জন্যই ভালো খবর নয়, দেশের সামগ্রিক অর্থনৈতিক ব্যবস্থার জন্য এটি ইতিবাচক। বেশ কিছু মন্ত্রণালয় ইতিমধ্যেই জানিয়েছে, ডিসেম্বর মাসে তারা নতুন বেতন স্লিপ প্রস্তুত রাখবেন। এর মানে কর্মচারীরা বছরের শেষ মাস থেকেই নতুন বেতন পাওয়ার বাস্তব অনুভূতি পাবেন। এটি সরকারি আস্থার প্রতীক, কারণ অনেক স্কেল ঘোষণায় বিলম্ব হয়, কিন্তু এবার সেই ধরনের পরিস্থিতির সুযোগ নেই। এই পে স্কেলকে ঘিরে জনমনে যে প্রশ্নগুলো ছিল, বৈষম্য কি কমবে, জুনিয়র গ্রেড কি বাড়বে, ভাতা কি বাড়বে, ইনক্রিমেন্ট কি বাড়বে, সব প্রশ্নের উত্তরই গেজেটে স্পষ্টভাবে দেওয়া হয়েছে। সবারই বেতন বৃদ্ধি পাচ্ছে, তবে বেশি সুবিধা পাচ্ছে নিম্ন এবং মধ্য গ্রেড, যাদের অর্থনৈতিক চাপ সবচেয়ে বেশি। সবশেষে বলা যায়, এই পে স্কেল শুধু কর্মচারীদের ব্যক্তিগত জীবনে পরিবর্তন আনবে না, বরং দেশের প্রশাসনিক কাঠামো, কাজের মান এবং সরকারি সেবার মান উন্নত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।